গল্পের সন্ধানে আপনাকে স্বাগত। আজকে শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজে রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যার রাত অন্তিম পর্ব। আচ্ছা, আপনারা কি আগে সবকটি পর্ব শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই কি একবার শুনে নেবেন। আগের পর্বে আমরা দেখেছিলাম কুমার ও মোহনলালের পিছু নেয় এক কুমির। বিরক্ত হয়ে মোহনলাল গুলি ছোড়ে, কুমির পালায়। ডাঙায় উঠে ওরা। কুমার সন্দেহ করে পটলবাবুকে, কিন্তু মোহনলাল জানায় প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যাবে না। মোহনলাল কুমারকে সাবধান করে পটলবাবুর ব্যাপারে কিছু না বলার জন্য। কুমার চন্দ্রবাবুর কাছ থেকে জানতে পারে চন্দ্রবাবু মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছে। দুজনে মিলে মোহনলালের বাড়িতে গেলে মোহনলাল চালাকির সাথে পালিয়ে যায়। তারপর অমাবস্যার সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখনো অনেক দেরি। কুমার নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে দেখল চন্দ্রবাবু ধরার চূড়ো পড়ে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর বাড়ির পিছনে কাজলা নদীর সুড়ঙ্গ খালের মুখে গিয়ে সদল বলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। কিন্তু এটাও সে জানত যে যাবার আগে তারও ডাক পড়বে, চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বলবেন। কিন্তু সেই অজানা বন্ধু তাকে ভাঙা বাড়ির সড়িপথের কাছাকাছি কোনো ঝোপে ঝাপে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার কথা প্রকাশ করতে বারণও আছে, তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি। চন্দ্রবাবু তাকে সঙ্গে যাওয়ার জন্য ডাকেন। সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থাকতেই বেরিয়ে পড়ে পটলবাবুর বাড়ির দিকে রওনা হল। কিন্তু এই অজানা বন্ধুই বা কে, আর চন্দ্রবাবুর কাছে এত লুকোচুরিরই বা কারণ কি? অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারছে না। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভেতর দিয়ে পথ চলতে লাগলো। অন্ধকারকে আরও ঘন করে তুলে ওই তো পটলবাবুর প্রকাণ্ড ভগ্ন অট্টালিকা সামনেই দাঁড়িয়ে আছে। আন্দাজে আন্দাজে সেই মস্ত বড় ভাঙা সিং দরজার তলায় গিয়ে দাঁড়ালো, কিন্তু অন্ধকারে আর তো এগোনো চলে না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে রইল, কিন্তু দেখাও যায় না, কিন্তু গাছপালার মর্মর শব্দ ছাড়া আর কিছু শোনাও যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আবার সেই সব বিভীষিকা, মাথার ওপরে উড়ন্ত পেতাত্তার মতো ঝটঝট করে বাদুড়ের দল যাচ্ছে আর আসছে, সঙ্গে যাচ্ছে আর আসছে। দুটো গোখরো সাপ ফনা তুলে ফস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতো এঁকে বেঁকে পালিয়ে গেল। দিনের বেলাতেই যে নির্জন বিপদপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার কালো রাতে সে বাড়ি যেন আরও কত ভয়ানক হয়ে উঠতে পারে কুমারের আজ সেটা আর বুঝতে বাকি রইল না। তবু সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনো সে অটল পদে এগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো জ্ঞান হারাতো। কুমার ভয় পেল না বটে, কিন্তু তারও বারবার মনে হতে লাগলো এই প্রকাণ্ড পোড়া বাড়িটা হানাবাড়ি না হয়ে যায় না। আচম্বিতে কুমার সচমকে শুনল ঠিক তার পিছনে কার পায়ের শব্দ। সে থমকে দাঁড়িয়ে পড়ল, কান পেতে শুনল। শব্দটাও তো কিছুই নেই, তারই শোনবার ভুলেই ভেবে কুমার আবার এগুলো। আবার সেই পায়ের শব্দ, আবার দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। না, তার শোনবার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে সে? ভূত না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হলো। অমনি সেই পায়ের শব্দও জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট আর এক হাতে রিভলভার। কারোকে দেখা গেল না বটে,
কিন্তু উঠোনের ওপরে একটা মস্ত ঝোপ দুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সে তাকে দেখে থাকে তাহলে তারও আর আত্মগোপন করা বৃথা। অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার ওপরে আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের ওপরে ফেলে কুমার পায়ে পায়ে সেই দিকে ফিরে গেল। ঝোপের সম্মুখে গিয়ে কুমার শুনে শুনে বলল, যদি কেউ এখানে থাকো তাহলে বেরিয়ে এসো, নইলে এই এই আমি গুলি করলুম। কোনো সাড়া নেই। ভালো করে সে তখন ঝোপটা নেড়ে চেড়ে দেখল, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারল না। কেবল খানিক তফাতের আর একটা ঝোপ থেকে একটা শিয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো। হয়তো ওই শিয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে, এই ভেবে কুমার আবার অগ্রসর হলো। দু পা যায়, থামে আর শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা গেল না। ওই তো সেই সুড়িপথ। সে আর মোহনলাল সেই দিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ এখানেই তার অপেক্ষা করবার কথা। ঝোপঝাপ এখানে সর্বত্রই। সুড়িপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসলো, যাতে তার পিছন দিকে থাকে বাড়ির দেওয়াল। অত্যন্ত পিছন দিক থেকে কোনো গুপ্ত শত্রুর আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভিতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কুমার অবাক হয়ে শুনল, খুব কাছেই অন্তরালে বসে কে যেন সকৌতুকে প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করবার আগ্রহ রইল না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুক হাতে নিল। যখন তার পিছনে রইল দেওয়াল আর হাতে রইল বন্দুক, আর সামনের দিকে জেগে রইল তার সাবধানী দুই চোখ, তখন কোনো শত্রুরই তোয়াক্কা সে রাখে না। কিন্তু শত্রু তবু এলো, একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে, ভীম বিক্রমে কোলাহল করতে করতে। অমন উঁচু দেওয়াল তার পৃষ্ঠরক্ষা করতে পারল না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পিছনে হাঁটাতে পারল না। তাদের কাছে কুমারকে আজ কাপুরুষের মতো পরাজয় স্বীকার করতেই হলো। হয়তো আজ তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কুমার সন্দেহ করেনি যে ঝোপঝাপের ভেতর এমন অসংখ্য শত্রু এতক্ষণ তারই অপেক্ষায় লুকিয়েছিল। তারা হচ্ছে ডাঁশ মশা। উফ, কি তাদের হুলের জোর, আর তাদের বিজয় হুঙ্কার, আর কি তাদের অশ্রান্ত আক্রমণ! দেখতে দেখতে কুমারের হাত পা ফুলে উঠতে শুরু করলো। নাকের ডগাটা দেখতে হলো যেন 2 গুণ বড় একটা টোপাকুলের মতো, এবং গাল ও কপাল হয়ে গেল দাগড়া দাগড়া। মুখ ও হাত পা পেটের ভিতরে যথাসাধ্য গুঁজে কুণ্ডুলি পাকিয়ে কুমার ঝোপের মধ্যে পড়ে রইল যেন একটা কুমড়ো। কুমার ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। এ মশার পালের হাজার হাজার হুলের খোঁচার চেয়ে অমাবস্যার রাতের সে ভয়াবহ বাঘের থাবা তার কাছে এখন ঢের বেশি আরামের বলে মনে হলো। আচম্বিতে চারিদিক কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত 12টা বাজতে মোটে আর 1.5 মিনিট দেরি আছে। কুমার হাজার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাতে ধরে আছে বন্দুকটা, এবং ডান হাত স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়ার ওপরে। হঠাৎ ও কি, ও অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আধারে লণ্ঠন হাতে নিয়ে আচম্বিতে এক মনুষ্য মূর্তি আবির্ভাব হলো, এবং এত তাড়াতাড়ি স্যাঁত করে দৌড়ে সেই ভীষণ সুড়িপথের ভিতরে মিলিয়ে গেল যে কুমার তার মুখ পর্যন্ত দেখবার সময় পেল না। তাকে মানুষের মতন দেখতে বটে, কিন্তু সত্যিই কি সে মানুষ? তারপরে পার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল বাঘের ভৈরব গর্জন। 1 বার, 2 বার, 3 বার সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথম করে দিল। তারপর সব আবার
চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমারের চোখ দেখল সূরিপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। পিছন থেকে কে চুপি চুপি বলল, ওই বাঘ, গুলি করো, গুলি করো। কে যে কথা বলল কুমারের তা আর দেখবার অবকাশ রইল না। তাড়াতাড়ি সে বন্দুকে ঘোড়ায় টিপে দিল এবং সঙ্গে সঙ্গে তার পিছন থেকেও কে বন্দুক ফেলল। গুরুম গুরুম। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির ওপরে পড়ে ছটপট করছে। অল্পক্ষণ পরে সব শব্দ থেমে গেল। পিছন থেকে আবার কে বলল, শান্তি, অমাবস্যার রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে দাঁড়িয়ে টর্চটা জ্বেলে ফেলল। পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে মোহনলাল। কুমার সবিস্ময় বলল, আপনি? হ্যাঁ আমি। খানিক আগে আমাকেই আপনি ঝোপে ঝোপে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছিলেন আপনি? হ্যাঁ, সে কথা এখন থাক, আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সূরিপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপরেই অত্যন্ত আশ্চর্য স্বরে সে বলে উঠল, কি সর্বনাশ, বাঘটা কোথায় গেল? ওখানে যে একটা মানুষের দেহ পড়ে রয়েছে। দেহটার কাছে গিয়ে মোহনলাল কিছুই যেন হয়নি এমন সহজ স্বরে বলল, হ্যাঁ, এ হচ্ছে ভুলু ডাকাতের দেহ। এর মুখের দিকে তাকিয়ে দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন কি একটা বিষম দুঃস্বপ্ন দেখছে। মাটির ওপরে দাঁত মুখ খিঁচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটল বাবুর মৃতদেহ। কুমার অভিভূত কণ্ঠে বলে উঠল, এ তো বাঘও নয়, ভুলু ডাকাতও নয়, এ যে আমার পটল বাবু। মোহনলাল বলল, পটল বাবু? কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। কুমার চমকে উঠে বলল, ও আবার কি? ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, শিগগির আমার সঙ্গে আসুন। বলেই কুমারকে হাত ধরে টেনে নিয়ে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করল। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পৌঁছলো। বাঁ হাতি পথটা গেছে কাজলা নদীর দিকে। সেখানে সুরঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সে পথও ছাড়িয়ে এগিয়ে চলল। কুমার বিস্মিত হয়ে বলল, কি মোহনলাল বাবু, আমরা নদীর দিকে যাব না? না না, তবে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোনো কথা কইবেন না, চুপ করে আমার সঙ্গে আসুন। বাসার দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বলল, ওরে আমি এসেছি, শিগগির দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতো বুড়ো খোট্টা দারোয়ানটার মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভেতর ঢুকে একখানা চেয়ারের ওপরে বসে মোহনলাল বলল, কুমারবাবু বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। খানিকক্ষণ দুজনেই নীরব। তারপর প্রথমে কথা বলল কুমার। বললে, মোহনলালবাবু, আপনার উদ্দেশ্য কি? যে সময় আমার উচিত চন্দ্রবাবুকে সাহায্য করা, ঠিক সেই সময় আমাকে আপনি এখানে টেনে আনলেন কেন? মোহনলাল বলল, আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। আপনি না গেলেও তিনি যে আজ ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই।
কুমার বলল, তবু আমার সেখানে থাকা উচিত ছিল। মোহনলাল সে কথা জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, কুমারবাবু, আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনিদের অনেক গল্প শুনেছি বটে, সেসব গল্পে আমার বিশ্বাস হয় না, কিন্তু আপনি এমন সব উদ্ভট প্রশ্ন করছেন কেন? মোহনলাল বলতে শুরু করলো, ইউরোপের ডাইনিরা নাকি মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত। কুমার বিরক্ত হয়ে বলল, পারতো তো পারতো, তাতে আমাদের কি? কুমারের বিরক্তির আমল না দিয়ে মোহনলাল বলল, আমাদের দেশেও অনেকে বলেন মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ঔষধের গুণে মানুষ নাকি বাঘের আকার ধারণ করতে পারে। এতক্ষণে কুমারের মাথায় ঢুকলো মোহনলাল কি বলতে চায়। এক লাফে উঠে পড়ে কুমার উত্তেজিত স্বরে বলল, মোহনলাল বাবু, তবে কি আপনার মতে অবশ্যই রাতের বাঘটাও হচ্ছে সেই রকম কোনো অস্বাভাবিক জীব? মোহনলাল গম্ভীর স্বরে বলল, আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে একথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না, বিজ্ঞানও তা মানে না। কিন্তু মানসপুরে এই যে সব আশ্চর্য ঘটনা ঘটে গেল, এর মূলেই বা কি রহস্য আছে? প্রথম থেকে একবার ভেবে দেখুন, বাঘ দেখা দিয়েছে কেবল অমাবস্যার রাতে ঠিক 12টার সময়। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে বেরোয় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলের গায়ে অনেক টাকার গহনা ছিল। সাধারণ বাঘ কেবল গয়না পরা স্ত্রীলোক ধরে না। তারপর বুঝুন, আপনি আর আমি দুজনেই দুবার বাঘ দেখেছি। আপনি গুলি ছুঁড়েছেন, কিন্তু দুবারেই বাঘের বদলে পাওয়া গেল মানুষকে, অর্থাৎ পটলবাবুকে। প্রথমবারে আহত আর দ্বিতীয়বারে মৃত অবস্থায়। দুবারই বাঘের আবির্ভাব আমাদের চোখে পড়েছে। তার পায়ের দাগও দেখা গেছে, আর রক্তমাখা লোমও আমি পেয়েছি, কিন্তু তার দেহ অদৃশ্য হতেও আমরা দেখিনি, অথচ তা খুঁজেও পাওয়া যায়নি। উপরন্তু দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতে পাইনি। ইউরোপে এমনি যে মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে, তখন আবার মানুষেরই আকার পেয়েছে। কুমার রুদ্ধশ্বাসে অভিভূত স্বরে বলে উঠল, তাহলে আপনি কি বলতে চান যে পটলবাবুই বাঘের আকার ধারণ করে? মোহনলাল বাধা দিয়ে বলল, আমি ওরকম কিছু বলতে চাই না। আমি খালি দেখাতে চাই যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেমন মনে হবে কোনো মায়া বাঘই মানসপুরের এইসব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। মানুষ যে ব্যাঘ্র মূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না, কারোকে আমি বিশ্বাস করতেও বলি না। কুমার বলল, তবে? মোহনলাল আবার বাধা দিয়ে বলল, কিন্তু এ বিষয়ে আমার কোনোই সন্দেহ নেই। ভোলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতো পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে তাদের দল পুষতেন। কালু সর্দার তাদেরই দলের লোক। অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরোতো। নৌকোয় চড়ে সুড়ঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দল বেঁধে বাড়ির বাইরে বেরিয়ে আসতো। গভীর রাত্রে কাজলা নদীর বুকে তাদের নৌকো আমি সচক্ষে দেখেছি। কুমার বলল, সবই যেন বুঝলুম, কিন্তু আপনি কে? খুব সহজ স্বরে উত্তর হলো, আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। কুমার বলল, কিন্তু নিরীহ ব্যক্তির কাছে রিভলভার বন্দুক থাকে কেন?
মোহনলাল সহাস্য বলল, সুন্দরবনে খুব নিরীহ ব্যক্তিরাও রিভলভার বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারও রিভলভার বন্দুকের জন্য লাইসেন্স নেয়। আপনার কি লাইসেন্স আছে? না। লাইসেন্স না নিয়ে রিভলভার বন্দুক রাখে কেবল গুন্ডা, খুনে আর বদমাইশরা। এ কথা সত্যি বটে। তবে কে আপনি বলুন? মোহনলাল ঘর কাঁপিয়ে হো হো করে অট্টহাসি হেসে উঠল। কুমার দৃঢ় স্বরে বলল, পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক নয়। মোহনলাল কৌতুক ভরে বলল, ও, আপনার কি বুদ্ধি কুমারবাবু, আপনি ঠিক আন্দাজ করেছেন আমি ভালো লোক নই। মোহনলাল বলল, ওই শুনুন কারা আসছে। নিচের সিঁড়িতে ধূপ ধূপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল, যেন কারা বেগে ওপরে উঠছে। কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতন যারা ঘরের ভেতরে এসে ঢুকলো তারা শত্রু নয়, চন্দ্রবাবু আর তার পাহারাওয়ালারা। চন্দ্রবাবু সবিস্ময় বলে উঠলে, আরে এ কি কুমার, তুমি এখানে? কুমার বললে, আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। চন্দ্রবাবু বললেন, মোহনলাল কোথায় সে দুরাত্মা? আমিও তো তারই খোঁজে এখানে এসেছি। আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি, কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। কুমার ফিরে দেখল মোহনলাল আর সে ঘরে নেই। মোহনলাল যেখানে বসেছিল তার পিছনেই একটা বন্ধ দরজা, এ ঘর থেকে আর একটা ঘরে যাবার জন্য। কুমার বলল, মোহনলাল বাবু নিশ্চয়ই ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বাঘের মতন সেই দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবাবু বললেন, মোহনলাল বাবু, এবারে আর তোমার বাঁচোয়া নেই। সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি, একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো চাও তো দরজা খোলো। ঘরের ভেতর থেকে সাড়া এলো, আগে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এ ঘরে নেই। চন্দ্রবাবু রাগে গড়গড় করতে করতে বলে, সেদিনকার মতো আবার আজ ঠাট্টা করে হচ্ছে? তুমি তো মোহনলাল, শিগগির বেরিয়ে এসে বলছে। আগে ভুল করছেন, আমি মোহনলাল নই। আচ্ছা, আগে বেরিয়ে এসো তো, তারপর দেখা যাবে তুমি কোন মহাপুরুষ। আর ভুল করছেন, আমি মহাপুরুষও নই। চন্দ্রবাবু গর্জন করে বললে, তবে রে ছুচাও, ভাঙলাম তাহলে দরজা। বলেই তিনি দরজার ওপরে সজোরে পদাঘাত করতে লাগলেন। আগে করেন কি, দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এই নিন। হঠাৎ দরজা খুলে গেল। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ধরে ঘরের ভিতরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর দুই চোখ বিস্ময় বিস্ফারিত করে বাঁধো বাঁধো স্বরে তিনি বললেন, এ কি, কে আপনি? কুমারও অবাক। ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল। বিমল বিমল তার চিরবন্ধু বিমল। মানসপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে, এমন হঠাৎ তারই দেখা যে আজ এখানে পাওয়া যাবে স্বপ্নেও সে কথা কল্পনা করতে পারেনি। কুমার উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, বিমল, বিমল, তুমি কোথা থেকে এলে? তুমি কি আকাশ থেকে খসে পড়লে? বিমল হাসতে হাসতে বলল, না বন্ধু না, মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। চন্দ্রবাবু হতভম্বের মতো বললেন, বলেন কি, আপনি মোহনলাল? ওকে হ্যাঁ, এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালা পরিয়ে দিন। ধাঁ করে কুমারের একটা কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সে বলে উঠল, আচ্ছা বিমল, বাঘের গর্তে ডাকাতের কবল থেকে। বিমল বলল,
আগে তোমাকে উদ্ধার করেছিলাম, কিন্তু এজন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কুমার পেছন ফিরে দেখে ঘরের ভেতরে ও আবার কে এলো। কুমার ফিরে দেখে এক মুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আহ্লাদে আটখানা হয়ে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি। কুমার বললে, কি আশ্চর্য, তুমি আবার কোত্থেকে এলে? রামহরি বলল, আরে দুয়ো কুমার বাবু, দুয়ো, তুমিও আমাদের চিনতে পারোনি? আমি যে নিচে দারবাসে থাকতুম, পরচুলার দাড়ি গপ ফেলে আবার রামহরি হয়ে এখন তোমাদের সঙ্গে দেখা করতে এলুম। আরে দুয়ো কুমার বাবু, দুয়ো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।